আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার জেরে বিশ্বে বাংলাদেশি পণ্য ও শ্রমিক চাহিদা কমার আভাস বিশ্বব্যাংকের। জলবায়ু পরিবর্তনে বাড়ছে মহামারী। করোনার কারণে আইন করে ইসি গঠন অসম্ভব জানিয়েছেন আইনমন্ত্রী। সরকার হঠাতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে জাতীয় ঐক্য চান মির্জা ফখরুল। ক্লিন ফিডের সিদ্ধান্ত থেকে এক চুলও সরবে না সরকার, আবারও জানালেন তথ্যমন্ত্রী। সম্পাদক ফোরামের সমর্থন। বুয়েট ছাত্র আবরার হত্যার 2 বছর, বিচার বিলম্বে ক্ষুব্ধ স্বজনরা। শিক্ষাঙ্গনকে কারাগার বানিয়েছে ছাত্রলীগ, অভিযোগ বিশিষ্টজনদের। সিন্ডিকেটের দাপটে পেঁয়াজের দাম বাড়ছেই, অন্যান্য নিত্যপণ্যের বাজারও চড়া, আড়তদার ও বিক্রেতাদের নানা অজুহাত। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6.4% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনে ঢাকায় ডেঙ্গু ও শ্বাসকষ্টের মতো রোগ বাড়ছে বলেও মন্তব্য করে সংস্থাটি। আর করোনার দ্বিতীয় ধাক্কায় বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য ও শ্রমিকের চাহিদা কমতে পারে বলে আশঙ্কা বিশ্বব্যাংকের। করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি আবার উচ্চ প্রবৃদ্ধির দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 6.4% হওয়ার পূর্বাভাস দেয় সংস্থাটি, যেখানে জাতীয় বাজেটে সরকার জিডিপিতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 7.2%। সংস্থাটির প্রতিবেদন বলছে এই প্রবৃদ্ধি বেড়ে 2022-23 অর্থবছরে 6.9% হতে পারে। ডিজিটাইজেশন ও সেবা নির্ভর উন্নয়ন শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে 2020-21 অর্থ বছরের দ্বিতীয়ার্ধ থেকেই বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। তবে সংস্থাটি মনে করে করোনার দ্বিতীয় ধাক্কায় বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা কমতে পারে বিদেশে বাংলাদেশি শ্রমিকেরও। I think the other important contribution that this report makes is to প্রতিবেদনে দেখা যায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে রাজধানী ঢাকায় বেড়েছে ডেঙ্গু ও শ্বাসকষ্টের মতো জটিল রোগ। এর নেতিবাচক প্রভাব মানসিক স্বাস্থ্যে পড়ছে বলেও উঠে আসে সংস্থাটির প্রতিবেদনে। After 30 years is the first time that they have stuck their head above the parapet and they have said ভার্চুয়াল সভায় উঠে আসে চলতি অর্থবছরে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি 11% প্রবৃদ্ধি হতে পারে মালদ্বীপে। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভারতের 7.5%-এর পরেই। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দীর্ঘ প্রায় 6.5 মাস পর দেশে করোনায় সর্বনিম্ন 12 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 6 জন পুরুষ আর 6 জন নারী। এদিন মৃত্যুর পাশাপাশি কমেছে করোনা পজিটিভ রোগীর সংখ্যাও। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 27,647 জনে। এর আগে সবশেষ গত 17 মার্চ দেশে 11 জনের মৃত্যু হয়েছিল ভাইরাসটিতে। গত 24 ঘন্টায় 22,321টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 663 জন। এদিন যে সংখ্যক মানুষ পজিটিভ হয়েছেন তার প্রায় সমান সংখ্যক 664 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন 15,21,777 জন। পরীক্ষার বিপরীতে এদিন শনাক্ত হয়েছে 2.97, সুস্থতার হার 97.50 এবং মৃত্যুর হার 1.77 ভাগ। মৃত্যুর দিক দিয়ে এবারই প্রথম সর্বোচ্চ 5 জন মারা গেছে চট্টগ্রাম বিভাগে। দ্বিতীয় অবস্থানে নেমে আসা ঢাকায় মৃত্যু হয়েছে 4 জনের। অন্য বিভাগের মধ্যে খুলনায় 2 এবং রাজশাহীতে 1 জন মারা গেলেও বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে কারও প্রাণ যায়নি করোনায়। সিরাজগঞ্জ 6 সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেলেন মেরিনা জাহান কবিতা। গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এছাড়া দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় 2টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে এবং 10টি পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের স্থায়ী ক্যাম্পাসে স্মরণে শেখ মুজিবের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, করোনার কারণে এখন আইন করে ইসি গঠনের সুযোগ নেই। আজকে নতুন করে অন্য কোনো কথা
বলাটা আমার মনে হয় যে সেটার কোনো অবকাশ নাই। আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে না, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশনের সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হবে। সরকারের বিদায়ে গণ আন্দোলন গড়ে তুলতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বর্তমান সংকট শুধু বিএনপির সংকট নয়, গোটা জাতির সংকট। এই সংকট থেকে উত্তরণে গোটা জাতিকে সংগ্রাম করতে হবে। আধিপত্যবাদের তাবেদারি করে বর্তমান সরকার পুতুল সরকারে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সামগ্রিক সংকটের প্রতিচ্ছবি, দেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ। এই সরকার আধিপত্যবাদের তাবেদারি করছেন এবং একটা পুতুল সরকারে তারা পরিণত হয়েছে। আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে সুকৌশলে গণতন্ত্রের একটা মোড়ক লাগিয়ে সেই একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল এবং একটা তাবেদার রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চায়। অত্যন্ত আশাবাদী যে কখনোই বাংলাদেশের মানুষকে এইভাবে পরাজিত করা সম্ভব হবে না এবং এই সরকারকে অবশ্যই তাদেরকে সরে যেতে হবে এবং জনগণের কাছে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেশে যে সংকট চলছে তা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। একা বিএনপি তো আজকে এই ভয়াবহ অবস্থার মধ্যে পড়েনি, গোটা জাতি পড়েছে। বিএনপি তো আছেই, সেই সঙ্গে সমস্ত দেশপ্রেমিক যে রাজনৈতিক শক্তিগুলো আছে, সামাজিক সংগঠনগুলো আছে, পেশাজীবী সংগঠনগুলো আছে, সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আজকে আমরা আমাদের দ্বিধা দ্বন্দ্ব সমস্ত ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এবং ঐক্যের মধ্য দিয়েই আমরা দুর্বার একটা গণ আন্দোলন সৃষ্টি করি। সেই গণ আন্দোলনের মধ্য দিয়েই এই ভয়াবহ দানীয় সরকারকে সরিয়ে সত্যিকারের একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। মির্জা ফখরুল বলেন, পরিবর্তন তরুণদের হাত ধরে আসলেও এখন তাদের নেতৃত্ব দেখা যাচ্ছে না। গণতন্ত্র উদ্ধার আন্দোলনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তরুণ যুবকদেরকে সামনে দেখতে পাচ্ছি না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ক্লিন ফিডের বিষয়ে সরকার এক চুল পরিমাণ ছাড় দেবে না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সম্পাদক ফোরামের সদস্যদের বৈঠকে তিনি কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, 15 বছর ধরে চেষ্টা চললেও এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়নি। এবার সংশ্লিষ্ট সবাইকে অবহিত করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, সরকারের এই সিদ্ধান্তকে এরই মধ্যে স্বাগত জানিয়েছে বিভিন্ন পেশাদার সাংবাদিক সংগঠন। বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি এখন খালি কলসি, দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না বলেও জানান তিনি। নির্বাচন কমিশন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমেই কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন নিয়ে বুদ্ধিজীবীদের দেওয়া বক্তব্যের সমালোচনাও করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশের সবাই আসলে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আর শিল্পীরা কালকে এসেছিল, তারা টেলিভিশন এবং চলচ্চিত্রের উভয় মাধ্যমের শিল্পীদের নেতৃবৃন্দ এসেছিল, তারা অভিনন্দন জানিয়েছে। এবং ইতিপূর্বে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন অভিনন্দন জানিয়েছে এবং বিএসআরএফ অর্থাৎ সচিবালয় সাংবাদিক ফোরাম তারা অভিনন্দন জানিয়েছে এবং অ্যাডকো এবং সম্প্রচার জার্নালিস্ট ফোরাম তারা অভিনন্দন জানিয়েছে। এবং সবশেষ আপনারা আজকে আসলেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন ব্যতী রেখে এটি সহজ কাজ ছিল না। 15 বছর এটি বাস্তবায়িত হয়নি। যে সমস্ত জায়গা থেকে এটি নিয়ে কথা উঠতে পারে সেখানে অবহিত করে আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। সুতরাং এই সিদ্ধান্ত থেকে আমরা এক চুলও সরব না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে 2019 সালের 7 অক্টোবর ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন তিনি। 2 বছরেও হত্যার বিচার না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন আবরারের মা
ও স্বজনরা। এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুয়েট ক্যাম্পাসে প্রতিবাদী পথনাটক ও ছবি আঁকার আয়োজন করে আবরারের সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসভবনে আবরারের ব্যবহৃত পড়ার টেবিল, আলমারি সহ সব স্মৃতিই পড়ে আছে। নেই কেবল আদরের সন্তান। পরম মমতায় এখনও আবরারের জামাকাপড় গুছিয়ে রাখেন হতভাগী মা। ব্যবহৃত আসবাব সামগ্রী স্পর্শ করে ছেলের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করেন তিনি। কোনো সান্ত্বনাতেই হৃদয়ের বিন্দুমাত্র ক্ষত শুকায়নি মা রোকেয়া খাতুনের। 2 বছরেও মামলার কোনো রায় না হওয়ায় ক্ষোভ জানান তিনি। প্রকাশ্য দেখা যাচ্ছে কারা মারছে, কারা ধরে নিয়ে যাচ্ছে, এত কিছুর পরও কেন হচ্ছে কাশিন আজও সাক্ষীর জন্য অপেক্ষা করতে হয়, কেন এত বিচারের অধীন থাকতে হয়। মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ করেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। অনেকে এখন চেষ্টা করবে যে মামলার গতিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বা বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে হয়তো মামলাটাকে তারা আটকাতে চাবে যেন তারা শাস্তি না পায়। আবরারের 90 বছর বয়সী দাদা দেখে যেতে চান আদরের নাতির খুনিদের সর্বোচ্চ শাস্তি। ওর বয়সে 21 বছর সময় ওই রকম হত্যা করেছে। আমরা চাই আমার মৃত্যুর আগে এই বিষয়ের জন্য হয় আমি বেঁচে থাকতে পারি। এদিকে বন্ধ ক্যাম্পাসে আবরার হত্যার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে প্রতিবাদী পথনাটক করেছে বুয়েটের শিক্ষার্থীরা। নাটকের সংলাপে ফুটে ওঠে খুনিদের বিরুদ্ধে দীপ্ত স্লোগান। এছাড়াও রং ও তুলির আঁচড়ে আবরার ফাহাদের ছবি এঁকে প্রিয় সহপাঠীকে স্মরণ করে ছাত্রছাত্রীরা। ক্যাম্পাসে যাতে আর কোনো সহপাঠীর রক্ত না ঝরে সে প্রত্যাশায় ফুটে ওঠে শিক্ষার্থীদের কণ্ঠে। বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হয়েছে, এ ধরনের র্যাগিং কিংবা এ ধরনের অত্যাচারের যে রীতি ছিল সেগুলো বন্ধ হয়েছে, কিন্তু বর্তমানে যেটি আমরা এখনো পর্যন্ত পাইনি সেটি হচ্ছে বিচার। 2 বছর পার হয়ে গেছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালেও বিচার আমরা পাইনি। অ্যাটলিস্ট বিচার হইতে পারে এটার আশায় আর কি সামনে আছে। 2019 সালের 6 অক্টোবর রাতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শেরেবাংলা হলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর হাতে রাতভর নির্যাতনের শিকার হন 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। পরে 7 অক্টোবর ভোরে হলের করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 16 জনকে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আর বিশিষ্টজনরা বলছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারের পৃষ্ঠপোষকতায় কারাগারে রূপান্তরিত করেছে ছাত্রলীগ। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঠিক বিচার নিয়েও সন্দেহ করেন বক্তারা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ। সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ভারতীয় আগ্রাসন আর সরকারের তথাকথিত ভারত নীতির বিরোধিতা করতে গিয়ে জীবন দিতে হয়েছে আবরার ফাহাদকে। সাম্প্রতিক নির্বাচন ইস্যুতে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনাও করেন নুরুল হক নূর। আপনার ছাত্র সংগঠন এদেশে দুর্দান্ত দাপটের সহিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধিপত্য বিস্তার করে যাচ্ছে। সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেখেন আপনাদের ছাত্র সংগঠন কিংবা আপনাদের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, জনপ্রিয়তা কতটুকু। সমাবেশে অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বলেন, জনগণের সাথে বারবার প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছে সরকার। 2014 সালে বললেন এটি একটি সাংবিধানিক নির্বাচন, নিয়ম রক্ষা নির্বাচন, 3 মাস পরে অথবা অল্প সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি গোটা পৃথিবীর সামনে দিয়েছিলেন, অথচ তিনি তা পালন করলেন না। 2018 সালে গোটা জাতির সামনে, কামাল হোসেনের সাথে গোটা জাতির সামনে তিনি প্রতিশ্রুতি দিলেন, আমাকে বিশ্বাস করুন। সমাবেশে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় তথ্যচিত্র তুলে ধরে ছাত্র অধিকার পরিষদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। অস্থির পেঁয়াজের বাজার। পাইকারি বাজারে প্রতি কেজি 70 টাকা, খুচরা বাজারে
75 থেকে 80 টাকা। অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে পেঁয়াজের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। দাম বৃদ্ধির জন্য ভারতের বাজারের চড়া দাম, পেঁয়াজের মৌসুম শেষ, সিন্ডিকেট সহ নানা অজুহাত তুলছেন আড়তদার ও খুচরা বিক্রেতারা। এক সপ্তাহ আগেও যে পেঁয়াজের কেজি ছিল 40 থেকে 45 টাকা, সেই দাম এখন বেড়ে প্রায় দ্বিগুণ। বৃহস্পতিবার রাজধানী কারওয়ান বাজার পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি 70 টাকা আর ভারতীয় পেঁয়াজের দাম 60 টাকা। কালকে শুনলাম 280 টাকা পাল্লা, আজকে দাম বেশি। যে পেঁয়াজ ছিল আমরা 50 টাকা করে, সেগুলো এখন পাইকারি দরে কিনতে পাচ্ছি আমরা 70 টাকা করে। যৌক্তিক কারণ ছাড়াই পেঁয়াজের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দেশে পর্যাপ্ত মজুদ থাকার পরও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ভোক্তারা। আমি বাজারে এসে তো তাজ্জব, 2 দিন আগেও শুনলাম 65 টাকা, এখন এসে শুনি 70 টাকা কেজি। এক এক দোকানে এক এক রকম। পাবলিকের জন্য সমস্যা, আমাদের জন্য কষ্ট, কারণ আমরা অল্প আয় মানুষ। সাধারণ ক্রেতাদের পাশাপাশি খুচরা বিক্রেতারাও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বেশ উদ্বিগ্ন। 42 টাকা কিনছি, 45-46 টাকা বিক্রি করছি গত এক সপ্তাহ আগে। এখন আমি 70 টাকা কিনছি, 75 টাকা বিক্রি করি। এটা ডাবল হয়ে গেল না? এটা যুক্তির বাইরে না। 20 টাকা 30 টাকা কিভাবে বাড়ে কেজিতে? বাড়লে 1 টাকা 2 টাকা 5 টাকা হতে পারে। পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য ভারতীয় পেঁয়াজ আমদানি কমে যাওয়ার অজুহাত ব্যবসায়ীদের। আপনার সবার খবর হলো পকেটে কিরকম বলতে, ফোনে সবার পকেটে ফোন, কোন জায়গায় কি হচ্ছে সবাই ফোনে সব জানিয়ে যায়, বুঝছেন। ফরিদপুরেরও আমদানি কম আছে, পাবনাও আমদানি কম, আর বিশেষ করে আপনার ওই ইন্ডিয়ানটার দাম বাড়ার কারণে এই দামটা বাড়ছে। নতুন পেঁয়াজ বাজারে ওঠার আগে দাম কমার আর কোনো লক্ষণ নেই বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। শুধু সরকার নয়, মাদক নির্মূলে জনগণের পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা জরুরি বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আর স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশের তত্ত্বাবধানে প্রত্যেক জেলায় একটি করে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করা দরকার। সরকারি বেসরকারি বিভিন্ন হিসেব বলছে দেশে মাদকাসক্তের সংখ্যা 1 কোটির কম নয়, আর সব মিলিয়ে মাদক নিরাময় কেন্দ্রের সংখ্যা 450। বিশাল ঘাটতি পূরণে পুলিশ কল্যাণ ট্রাস্টের পরিচালনায় রাজধানীর কাছে দক্ষিণ কেরানীগঞ্জে যাত্রা শুরু করল মাদকাসক্ত নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওএসিস। আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত ওএসিসের সিট সংখ্যা 60টি। মেয়েদের জন্য রয়েছে আলাদা একটি ফ্লোর। বৃহস্পতিবার সকালে নিরাময় কেন্দ্রের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের মতো নির্মূল না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবেই। নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে প্রজন্মর পর প্রজন্ম শেষ হয়ে যাবে। আমাদের সবারই এখানে একযোগে কাজ করতে হবে, নিরুৎসাহিত করতে হবে, মাদকের ভয়াবহতা সম্বন্ধে তাদেরকে জানাতে হবে। মাদকাসক্তের চিকিৎসায় পুলিশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। মাদক আসক্ত ব্যক্তিরা আসবেন, তাদেরকে সারিয়ে তুলবেন এবং স্বাভাবিক জীবনে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন। এটা একটা বড় কাজ। আমরা আশা করব এই ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে, আমি মনে করি প্রত্যেকটি জেলায় বা ডিভিশনে থাকা প্রয়োজন। মাদক নির্মূলে মাদকাসক্তের চিকিৎসার উপর জোর দেওয়ার কথা বলেন আইজিপি। যে কাজটা সবাই মিলে করে সেটা হচ্ছে সাপ্লাই কাট, কিন্তু যদি ডিমান্ড থাকে কোনো না কোনোভাবে সাপ্লাই হবেই। সে কারণে অবশ্যই আমাদের ডিমান্ড কাট করতে হবে। আর ডিমান্ড কাট করতে হলে এই সমস্ত যারা মাদকাসক্ত হয়েছে এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে এটা আমাদের অতি ক্ষুদ্র একটি উদ্যোগ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন আইজিপি। মাদক নির্মূল আর মাদক কারবারিদের গ্রেফতারের পাশাপাশি পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত যাত্রা শুরু করল মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওএসিস, যেখানে স্বল্প খরচে অত্যাধুনিক সেবা পাবে মাদকাসক্ত রোগীরা, এমনটাই বলছেন কর্তৃপক্ষ। জিয়া খান, বাংলা ভিশন, কেরানীগঞ্জ। ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সব মিলিয়ে 7,14,05,865 টাকা এই সম্পদ জনাব সুরেন্দ্র কুমার সিনহা অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে নিজ ভাই এবং নিজের আত্মীয়দের নামে বেনামে অর্জন করেছেন, যার কোনো বৈধ উৎস নাই
তার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ এবং উক্ত সম্পদ অর্জনের ক্ষেত্রে অবৈধ পন্থায় অর্জিত অর্থ বিভিন্ন ব্যক্তির হিসাবের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের 5-এর 2 ধারা এবং মানি লন্ডারিং আইন 2012-এর 4-এর 2 এবং 3 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় কমিশন কর্তৃক তার বিরুদ্ধে উক্ত ধারায় মামলা রুজু করার অনুমোদন দিয়েছে। করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস তার জামিন মঞ্জুর করেন। গত বছরের 23 সেপ্টেম্বর 5 জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার এজাহারে স্বাস্থ্যের সাবেক ডিজি ডাক্তার আবুল কালাম আজাদের নাম না থাকলেও তদন্তে তার জড়িত থাকার তথ্য পাওয়ায় পরে চার্জশিটে তাকেও আসামি করা হয়। চলতি বছরের 30 সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়। অন্য 5 আসামিরা হলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ দিদারুল ইসলাম। চলতি মাসের 17 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। তবে কোনো বিভাগ চাইলে অনলাইনে ইনকোর্স বা মিড টার্ম পরীক্ষা নিতে পারবে। শুক্র ও শনিবারও ক্লাস পরীক্ষা নিতে পারবে। আগের তুলনায় অর্ধেক সময়ে অর্ধেক নাম্বারে পরীক্ষা নিয়ে পূর্ণ নাম্বারের মূল্যায়ন হবে বলে সিদ্ধান্ত হয়। যেসব বিভাগে শিক্ষার্থী কম সেসব বিভাগে স্বাস্থ্যবিধি মেনে একসাথে সবার ক্লাস হবে, আর যেসব বিভাগে শিক্ষার্থী বেশি সেসব বিভাগে শিফট করে ক্লাস হবে। এর আগে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিয়েছিল 10 অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তবে শিক্ষার্থীদের যারা অন্তত 1 ডোজ টিকা নিয়েছে তারা স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের সনদ ও পরিচয়পত্র দেখিয়ে হলে উঠতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ছবি তোলা সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সহযোগিতায় 4টি বুথ স্থাপন করা হয়েছে। সকালে ছাত্র শিক্ষক কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডাক্তার আখতারুজ্জামান। এই সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের মহাপরিচালক হুমায়ুন কবির। জাতীয় পরিচয়পত্র নেই এমন শিক্ষার্থীরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ হলের ঠিকানায় ভোটার হওয়ার শর্তে ভোটার হিসেবে নিবন্ধন পেতে পারবেন। আবেদনের 1 সপ্তাহের মধ্যে মিলবে জাতীয় পরিচয়পত্র। এনআইডি প্রাপ্তির পর বিশ্ববিদ্যালয় টিকা কেন্দ্র থেকেই করোনার টিকা পাবেন শিক্ষার্থীরা। এই ধরনের উদাহরণ খুব কম। সাধারণত সরকার যখন খুব সদস্য হন তখন জনস্বার্থে বিভিন্ন জায়গায় তাদের বুথ স্থাপন করেন, কিন্তু এটি একটি একেবারে ডেডিকেটেড একটি বুথ। ডেডিকেটেড বুথটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টার্গেট করে তাদেরকে বিবেচনায় রেখে তার বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। দুর্নীতির মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আদেশ দেন। 26 জুলাই ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন। তবে প্রদীপ গ্রেফতারের পর থেকেই পলাতক তার স্ত্রী চুমকি। স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। গত বছরের 31 জুলাই টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় 2020 সালের 6 আগস্ট থেকে কারাগারে আছেন প্রদীপ। নিহতের বোনের করা মামলায় গত 27 জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে হত্যা মামলার বিচার শুরু হয়। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্দেশীয় যোগাযোগের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে জমি অধিগ্রহণ সহ আনুষঙ্গিক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে, কথা জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সৈয়দপুর কক্সবাজার সরাসরি ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দর উন্নত হলে উত্তরাঞ্চলের মানুষের পাশাপাশি ভারত, নেপাল এবং ভুটানও এটি ব্যবহার করতে পারবে, যা যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পর্যটন খাতেও ব্যাপক উন্নয়ন হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন,
ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া একটি দেশের সার্বিক উন্নয়ন সম্ভব না, যে কারণে সড়ক, রেল ও নৌ এবং আকাশপথের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করছে সরকার। প্রতি বৃহস্পতিবার সৈয়দপুর থেকে কক্সবাজার ও প্রতি শনিবার কক্সবাজার থেকে সৈয়দপুরে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেশব রায় পাপন হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। উপকমিশনার শহীদুল্লাহ বলেন, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেশব রায় পাপন খণ্ডকালীন কাজ করতেন একটি কুরিয়ার সার্ভিসে। ৫ অক্টোবর রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে কাজ শেষে বাইসাইকেলে করে মণিপুরি পাড়ার বাসায় ফেরার সময় কারওয়ান বাজার এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন পাপন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে প্রথমে জুয়েল নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। পরে রাজধানীর বেগুনবাড়ি ও নোয়াখালীর সোনাইমুড়ি থেকে গ্রেফতার করা হয় আরও 2 জনকে। মোবাইলটা তার টার্গেট করে মোড়টা যখন ঘুরে যখন মেরিন রেস্টুরেন্টের নিচে আসে তখনই তারা ওই সুযোগের অবস্থা থেকে এবং হাত থেকে মোবাইলটা নিতে চায়। তো তারা যখন মোবাইলটা টান দিছে ও তখন সাইকেল থেকে নেমে তাকে জাপটায় ধরছে। জাপটায় ধরার এক পর্যায়ে ধস্তাধস্তি যখন চলতেছিল তখন তার মামুন, জাহাঙ্গীর এবং জুয়েল তারা ওই পর্যায়ক্রমে তাকে আঘাত করে। ব্রাহ্মণবাড়িয়ায় এবার বিয়ের অনুষ্ঠানে দই টক হওয়া নিয়ে সংঘাত। কনের বাবাকে হত্যা করেছে বরপক্ষের লোকজন। বুধবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গণকমুড়া গ্রামে ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে ইকবাল হোসেনের মেয়ে কারিমার সঙ্গে পাশের গ্রাম বিষ্ণাউড়ির দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়ার বিয়ের দিন ছিল। বরযাত্রীরা আসেন অনেক দেরিতে, খেতে বসে দই টক হয়ে গেছে বলে অভিযোগ করেন তাদের কেউ কেউ। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মুরব্বীদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়। ঘটনার পরদিন বুধবার রাতে বাজারে চা খেতে যান মেয়ের বাবা ইকবাল হোসেন। সেখানে বরপক্ষের কয়েক যুবকের সঙ্গে একই বিষয় নিয়ে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে মারধর করে বরপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে চেক জালিয়াতির মাধ্যমে 2.5 কোটি টাকা তুলে নিয়েছে 2টি প্রতিষ্ঠান। ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং শাহিলাল স্টোর নামের 2টি প্রতিষ্ঠান ভ্যাট পরিশোধের জন্য ইস্যু করা 10,000 টাকার 9টি চেক ব্যবহার করে শিক্ষা বোর্ডের অ্যাকাউন্ট থেকে 2,50,44,010 টাকা তুলে নিয়েছে। 2020-2021 অর্থ বছরের আয় ব্যয় যাচাইয়ের জন্য ব্যাংক হিসাব মেলাতে গিয়েই বোর্ডের অডিট শাখা এই জালিয়াতির প্রমাণ পায়। 2020 সালের 30 জুলাই থেকে চলতি বছরের 30 সেপ্টেম্বরের মধ্যে এই 9টি চেক দিয়ে এসব টাকা তোলা হয়েছে। এইটা কিভাবে হলো সেটা এখন তদন্ত হচ্ছে, তদন্ত করব আমরা এবং জিডিও করব, আমরা আইনের আশ্রয় নেব। তদন্তের পরে আশা করি বেরোয় আসবে যে কিভাবে এটা সম্ভব হলো, যে চেক ইস্যু হয়েছে 10,000 টাকা 9টি চেক, সেখানে কিভাবে 2.5 কোটি টাকা চলে গেল। ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা চলছে সারা দেশে। অলস সময় পার করছেন ভোলার জেলেরা। ধার দেনা আর দাদনের রাহুগ্রাস থেকে মুক্তি পাচ্ছেন না বেশিরভাগ জেলে। এই সময় ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা। 20 মে থেকে 23 জুলাই 65 দিনের নিষেধাজ্ঞার পর ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরা পড়ছিল বেশ। এর মধ্যেই 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত আবারও ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। ইলিশের দেখা পাওয়ার মুহূর্তে এ অভিযানে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে জেলেদের। তারা বলছেন, মাছের পেটে এখনো ডিম আসেনি, আরও পরে অবরোধ দিলে সুফল পাওয়া যেত। শুনি অভিযান দেওয়া ধরছে, জাল ফাল উঠেলাতে মানে আমরা সময় তো দিতাম পারি না। 15 দিন অভিযানটা 5-6 দিন, তাহলে আমাকে ভালো। বিগত 6 মাস মাছ ধরতে পারি নাই, কিন্তু এখন মাছ সবাই 15 দিন 10 দিন পড়তে আছে, কিন্তু আমরা এখনো মাছ ধরতে পারি না। ডেলিগেটের নাম নিছে, নাম নিয়ে আমাকে একটা চালু দেয় না। মেম্বার চেয়ারম্যানের দ্বারা গেলে করে বকস তোমার নাম নাই। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞার পর জাল ভরে ইলিশ শিকার করতে পারবে জেলেরা। ভোলায় প্রায় 1.5 লাখ নিবন্ধিত জেলের মধ্যে এ সময় চাল পাচ্ছেন 1,20,000 জেলে। মা ইলিশ পূর্ণিমা এবং অমাবস্যাকে ঘিরে নদীতে আসে ডিম ছাড়ার জন্য, এবং এই অভিযানটি সফলভাবে বাস্তবায়িত হলে এবং অভিযান পরবর্তী সময় জেলেরা তাদের জালে কাঙ্ক্ষিত মাত্রায় ইলিশের দেখা পাবে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে জেলেদের সচেতন করার পাশাপাশি অভিযান পরিচালনা করবে মৎস্য বিভাগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট।
ঢাকা সেনানিবাসে জাতীয় পরিচয়পত্র এনআইডি বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সেনা মালঞ্চে আয়োজিত এ অনুষ্ঠান উদ্বোধন করেন জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম। গত 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত সেনাবাহিনীতে কর্মরত অফিসার, জেসিও ও আর প্রতিরক্ষা খাতে বেতনভুক্ত বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এনআইডি নিবন্ধন সম্পন্ন হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় প্রয়াসের ক্যারিয়ার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 2 দিনের এ কর্মশালা আয়োজন করে অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট এজেন্সি ও MEDL এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় হিয়ারিং হেলথ কেয়ার ইনস্টিটিউশন। প্রয়াসের এ প্রোগ্রামে উপস্থিত ছিলেন অটো লেরিঙ্গোলজি বিভাগের কোর্সলেয়ার ইমপ্ল্যান্টের পরিচালক প্রফেসর ডাক্তার AHM জহুরুল হক ও MEDL-এর ডক্টর ক্রিশ্চিয়ান স্টেফান। ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম করেছে জাতীয় প্রেস ক্লাব। জহুরুল হোসেন চৌধুরী হলে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু হয়। এতে সেবা নেন শতাধিক প্রেস ক্লাব সদস্য ও তাদের পরিবার এবং কর্মকর্তা কর্মচারীরা। কার্যক্রমে সহযোগিতা করেছে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক মাইনুল আলম সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ভাড়া নিয়ে গাড়ি ও সিএনজি চালিত অটো সেবা চালু করল দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ও ভাই। ফলে ঝুঁকি এড়িয়ে বিকাশ ও ভিসা কার্ডের মাধ্যমে ক্যাশ বা ভাঙতির ঝামেলা ছাড়াই চালককে নিরাপদ ও দ্রুত ভাড়া দিতে পারবেন গ্রাহকরা। প্যান প্যাসিফিক সোনাগাঁয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওভাই সলিউশনস লিমিটেডের হেড অব ফাইন্যান্স আজিজুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড সিইও রাহিদ চৌধুরী এবং বিকাশ লিমিটেডের আলী আহমেদ। মোটরসাইকেল চুরির ঘটনায় এক কিশোর সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে রাজধানীর লালবাগ থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, গত 16 সেপ্টেম্বর রাতে বক্সিবাজার এলাকায় চালিয়ে দেখার নামে মোটরসাইকেলটি চুরি করে শাওন। একাধিক হাত বদলের পর নরসিংদী থেকে 7 অক্টোবর তা উদ্ধার করে পুলিশ। কেউ যাতে উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোমিনুর রহমান। বোয়ালখালীতে জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ ব্যানার্জি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক আব্দুর রাজ্জাক গুরনা। নোবেলের ইতিহাসে সাহিত্যে তিনি দ্বিতীয় কৃষ্ণাঙ্গ বিজয়ী। বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমে বেলা 1টায় 2021 সালের সাহিত্যে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়। একক কোনো লেখনীর জন্য নয়, আব্দুর রাজ্জাক গুরনা তার একাধিক উপন্যাসে শরণার্থীদের অনিশ্চয়তা এবং ঔপনিবেশিক আচরণ ও সংস্কৃতির প্রভাব আপোষহীনভাবে বর্ণনা করার জন্য এই পুরস্কারে ভূষিত হলেন। তার উপন্যাসগুলোর মধ্যে মেমোরি অফ ডিপার্চার, পিলগ্রিমস ওয়ে, প্যারাডাইস, অ্যাডমায়ারিং সাইলেন্স, বাই দ্য সি উল্লেখযোগ্য। 2016 সালে বুকার পুরস্কারের জন্য মনোনীত হন ইংল্যান্ডের কেন্ট ইউনিভার্সিটির সাহিত্যের অধ্যাপক। 1948 সালে তানজানিয়ার জাঞ্জিবার দ্বীপে জন্ম হয় রাজ্জাক গুরনার। 120 বছরের নোবেল পুরস্কারের ইতিহাসে গুরনার আগে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে 1993 সালে সাহিত্য পুরস্কার জেতেন মার্কিন লেখিকা টনি মরিসন। এবার ক্লেমন খেলার সংবাদ। আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন নাজমুল হাসান পাপন। টানা 3য় মেয়াদে আগামী 4 বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি। বিসিবির নবনির্বাচিত পরিচালকদের সভায় তাকে নির্বাচিত করা হয়। বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন, শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ শুরু করা, আঞ্চলিক ক্রিকেট একাডেমি তৈরি সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি। জানা কথাটাই আবার নতুন করে জানা গেল। আগামী 4 বছরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি থাকছেন নাজমুল হাসান পাপন। এবারও সভাপতি পদে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাকে শুভেচ্ছা জানাতে বিসিবি চত্বরে সমর্থকদের ভিড়, যেখানে ক্রিকেট সংশ্লিষ্ট লোকের চাইতে ক্রিকেটের বাইরের মানুষই বেশি। এই যে আজকে এখানে এতগুলা মানুষ আসছে, এখানে ক্লাবের বাইরের লোকও আছে। ক্লাব ছাড়া, সমর্থক ছাড়াও আপনার এখানে রাজনৈতিক মানুষজনও ছিল, কারণ আমি স্লোগান শুনে বুঝেছি
দায়িত্ব নিয়ে প্রথমেই হুঁশিয়ার করেছেন, ভালোর কোনো শেষ নেই, কাজ করার আছে অনেক, আত্মতৃপ্তি যেন পেয়ে না বসে। সবার আগে শুরু করতে চান শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ। যদি আমরা মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, এটা হবে সবচেয়ে বড় ভুল, কারণ সবচেয়ে কঠিন সময়টাই সামনে আসছে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের 3টা টপ প্রায়োরিটি কাজ আমরা ভাগ করেছি। শেখ হাসিনা স্টেডিয়াম, এটা আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের এটা চালু করতে হবে, কারণ আমরা যে বিশ্বকাপে যে পার্টিসিপেশনের কথা বলেছি ওখানে কিন্তু এটা দেখানো আছে। অনেকটা অভিযোগের সুরেই পাপন বলেন, যারা খেলার সাথে সংশ্লিষ্ট নির্বাচনে তাদের ভোট নাই, ক্রিকেটের বাইরের লোকই বেশি। কনস্টিটিউশন নিয়ে আমাদের কাজ করতে হবে। উই নিড টু ব্রিং সার্টেন চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন। যারা নাকি সারা বছর ধরে ক্রিকেট খেলছে তাদের ভোট নাই, অথচ যারা ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু ইলেকশনের সময় তারা ভোট দিচ্ছেন। সো এইটা মনে হয় একটা মিসম্যাচ। উই হ্যাভ টু ফাইন্ড আ সলিউশন, এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়। ক্রিকেট একাডেমি অলরেডি 2 জায়গায়, এক জায়গায় হয়েছে, আরেক জায়গায় হচ্ছে, আর কোথায় কোথায় হবে এরকম আমরা কয়েকটা প্রস্তাব অলরেডি আজকে বলেছি, ইমিডিয়েটলি এইসব জায়গায় শুরু করা হোক। নির্বাচনে সর্বোচ্চ 53 ভোট পেয়েছেন পাপন। বিসিবিতে ভবিষ্যতে কোনো দলাদলি থাকবে না আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি। কিন্তু অনেক কঠিন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। হকি প্রায় 3.5 বছর পর মাঠে গড়িয়েছে ঘরোয়া হকি। ক্লাব কাপ দিয়েই শুরু হয় হকির নতুন মৌসুম। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী দিনে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী। এই গ্রুপে মোহামেডান 8-2 গোলে হারায় আজাক্স ক্লাবকে। সাদা কালোদের পক্ষে আশরাফুল ইসলাম 4টি গোল করেন। 2টি গোল আসে রাজীব দাসের স্টিক থেকে। অ্যাজাক্সের হয়ে সাব্বির হোসেন ও মোশাররফ হোসেন স্কোর করেন। দিনের অন্য ম্যাচে আবাহনী 5-0 গোলে হারায় বাংলাদেশ পুলিশকে। আবাহনী শফিউল আলম শিশির 2টি গোল করেন। রোমান পুষ্কর খিসামিমো ও আরশাদ হোসেন করেন 1টি করে গোল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের ডিসি মতিঝিল আব্দুল আহাদ, টুর্নামেন্টের ডেভেলপমেন্ট পার্টনার ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন ও ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ। 2 গ্রুপে 8 দল লড়ছে টুর্নামেন্টে। 12 অক্টোবর পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। 14 অক্টোবর হবে 2টি সেমিফাইনাল, ফাইনাল 16 অক্টোবর। কিশোরগঞ্জের করিমগঞ্জে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কটিয়াদির কাস্তপল্লী স্পোর্টিং ক্লাব। টাই ব্রেকারে মুনমখাটচর স্পোর্টিং ক্লাবকে হারায় তারা। বৃহস্পতিবার বিকেলে করিমগঞ্জের কান্দাইল হাই স্কুল খেলার মাঠে কান্দাইল যুব সমাজ আয়োজিত টুর্নামেন্টে নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকে। পরে টাই ব্রেকারে ফলাফল নির্ধারণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার নৌশাদ খান, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসিম খান, মোহাম্মদ শেখ কামাল ও আসাদুজ্জামান হেলাল। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। টুর্নামেন্টে 16টি দল অংশ নেয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনার জেরে বিশ্বে বাংলাদেশি পণ্য শ্রমিক চাহিদা কমার আভাস বিশ্ব ব্যাংকের। জলবায়ু পরিবর্তনে বাড়ছে মহামারী। করোনার কারণে আইন করে ইসি গঠন অসম্ভব জানিয়েছেন আইনমন্ত্রী। সরকার হঠাতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে জাতীয় ঐক্য চান মির্জা ফখরুল। ক্লিন ফিডের সিদ্ধান্ত থেকে এক চুলো সরবে না সরকার, আবারও জানালেন তথ্যমন্ত্রী। সম্পাদক ফোরামের সমর্থন। বুয়েট ছাত্র আবরার হত্যার 2 বছর, বিচার বিলম্বে ক্ষুব্ধ স্বজনরা। শিক্ষাঙ্গনকে কারাগার বানিয়েছে ছাত্রলীগ, অভিযোগ বিশিষ্টজনদের। সিন্ডিকেটের দাপটে পেঁয়াজের দাম বাড়ছেই, অন্যান্য নিত্যপণ্যের বাজারও চড়া, আড়তদার ও বিক্রেতাদের নানা অজুহাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।